ভাবে গণতন্ত্রকে সংকটাপন্ন করার চেষ্টা হয়েছে এবং সেটা এখনো আছে। এটা হচ্ছে কথা। তাহলে সেই জায়গায় এই সরকারের অন্ততপক্ষে জনগণকে আস্থায় রেখে জনমনে যাতে বিশেষ প্রশ্নের উদ্রেক না হয় সেইটা দিয়ে যদি তার পথ চলা বিবেচনা না করে, খালি এটা করিলাম ওটা করিলাম, হ্যাঁ নিশ্চয়ই করেই তো জনগণের আস্থা অর্জন করতে হবে, তাহলে এটা কিন্তু শেষ বিচারে অন্য অপশক্তি লাভবান হবে। এটা আমার প্রথম বুঝ। দ্বিতীয় কথা বলি, অনেক সময় আমরা সংসদ এবং তার বিরোধী দল নিয়ে কথাবার্তা বলি। মনে রাখতে হবে এবার যেটা বিরোধী দল আছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী দল, এবং তাদের কাছে প্রত্যাশার কিছু নেই। তারা ভাবেই এমন ছিল যে তারা ক্ষমতায় চলে গেছে, তার জন্য কত ধরনের ম্যানিপুলেশন করছে তার সামান্য একটা উদাহরণ মোশাররফ ঠাকুর একটু দিলেন। এগুলো টাকার খেলা থেকে শুরু করে বিভিন্ন টিকিট বিক্রি কত কিছু ছিল জানা দিয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। তা আমি বলছি ওদের কাছ থেকে, এবং ওরা যে জনস্বার্থ না, ওরা যেটা ক্ষমতায় যেতে পারেনি কিভাবে ডিস্টার্ব করে ক্ষমতায় যাওয়া যায় ওই বিবেচনা করবে। সুতরাং ওইটা বিবেচনায় না রেখে আমি জনগণের বিবেচনাটা, ওটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবার আসি জনগণের বিবেচনাটা কি। আমি অনেক পয়েন্ট বললাম না, ধরুন দুইটা পয়েন্টকেই যদি হাইলাইট করি, ভেবে দেখতে পারেন শ্রোতারাও, বা আমার ধারণা মনের মিলবে। আমি যখন বাইরে যাই, এবার গতকালও আমি বাইরে ছিলাম, গত 2 দিন ঢাকার বাইরে, আমি একই কথা শুনে এসেছি। সেটা হচ্ছে বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমল এবং ইউনূস সাহেবের 1.5 বছরের বেশি যে অপশাসন, তাতে মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। প্রথমে চেয়েছিল যাকে একটা শান্তির রাজত্ব হোক, মব সন্ত্রাস দূর হবে, আমি নির্ভয়ে চলতে পারব। তাহলে এই 60 দিনে কিন্তু সেইটা অর্জিত হয়নি। এইখানেও আমরা দেখলাম মব করে খুন করা হয়েছে, মবের রাজত্ব এখনো আছে। মব মামলাবাজি যেটা, সেটা কিন্তু এখনো বাতিল হয়নি এরকম বলা যায়। তাহলে ন্যূনতম শান্তির জায়গা নাই, ভয়ের রাজত্ব বন্ধ হয় নাই। এই আরেকটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন মানুষ অন্ততপক্ষে মনে করেছিল আয় কমে গেছিল সেই কোভিড পিরিয়ড, তার মধ্যে নানা ঘটনা এবং এই অন্তর্বর্তীকালীন সময়ও, তাহলে আমাদের আয়ের একটা সুযোগ আসবে। কিন্তু আপনি দেখেন দারিদ্র সীমা, উনি ইউনূস সাহেব যাওয়ার আগে এখানে দারিদ্র পরিস্থিতি আরো ভয়াবহ রকম রেখে গেছে। উনি জিরো দারিদ্র বলে, উনি প্লাস দারিদ্র করে গেছে। সুতরাং ওনার থিওরির নাম আসলে আমাদের বলা উচিত, উনি কি প্লাস দারিদ্র প্লাস কর্মসংস্থান না, ওরা জিরো টিরো বাদ দিয়ে, উনি তো সেইটারই প্রবক্তা, উনি প্লাসের প্রবক্তা, উনি জিরো টিরো না, ওটা ভুল উত্থাপন। এটা আমাদের করা উচিত না। আমি মোশাররফ ঠাকুরকে অনুরোধ করবো, সে একজন শিক্ষক মানুষ, ভালো কয়েনেস করতে পারে, একটা করুক, সেইটাকে আমরা জনগণের সামনে তুলে ধরি। যাই হোক, ওই আলোচনা আমি মুখ্য না করি। তাহলে সেইটা তো, সেই জায়গাটা এখন শান্তি নাই। নাই মানে আপনি দেখেন, এবার আমি ফিরে আসি, যিনি এখন প্রধানমন্ত্রী, মনে আছে উনি তখন লন্ডনে ছিলেন, আমাদের যখন কৃষকরা আলুর দাম পাচ্ছিল না, উনি বললেন অন্য আলোচনার থেকে আলুর চাষিদের দাম পাওয়াই প্রধান ব্যাপার। খুবই কারেক্টলি বলছেন। কিন্তু এবার তো আলুর চাষিরা দাম পেল না, পেঁয়াজ চাষিরা তো দাম পেল না। আমি মেহেরপুরে ছিলাম গত পরশু দিন, তারা তো ক্ষোভের কথাই বলতে চাইলো, কোনো টাকা পয়সা মানুষের হাতে নাই। তাহলে আপনি ওইটা দিতে পারলেন না। তারপরে ভয়াবহ হচ্ছে এই যে গতকাল এবং আজকের ঘটনা, সেটা কি আমরা জানি যে একটা বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট। এখন আসি, বৈশ্বিক সংকট যখন হচ্ছে, আমাদের জ্বালানির দাম ওনারা তো বাড়া বলে না, সমন্বয় বলে। মানে সমন্বয় মানে কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক দর অনুযায়ী। ঠিক আছে, আমি মেনে নিলাম, দর অনুযায়ী করাটাও নির্ভর করবে আমাদের সক্ষমতার উপরে, সরকারের সাবসিডি কতটুক দিতে পারবে না পারবে এবং তারপরে কি করব। কিন্তু আপনি খুব পরিষ্কার করে দেখেন, আমাদের পেট্রোল অকটেন দেশে উৎপাদিত হয়, প্রয়োজনের মোর দ্যান 75%। এখন আমদানির দরকার নাই, লাইন তো তাই দেখছেন। আপনি একটা রিপোর্ট দেখেছেন বিপিসি, তারা আমাদের যেখান থেকে অকটেন পেট্রোল আসে তাদেরকে চিঠি দিছে, আগামী 10 দিন তারা কিছু দিলে তারা গ্রহণ করতে পারবে না। কারণটা কি? পাম্পে জায়গা নেই। ভয়াবহ, চিন্তা করতে পারেন। তার মানে বিভিন্ন পাম্পে যেখানে রাখে এখানে পর্যাপ্ত আছে। এবার আমাকে বলেন, এই দাম তো আর যুদ্ধে বাড়ে নাই। ঢাকা শহর বা এই জায়গায় যেটা দেখছেন, এটা ডিজেল সংকট আছে, দামও বেড়েছে। কিন্তু দাম গতকাল যখন বাড়ালো তখন কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর দাম 13% কমেছিল। তাহলে সমন্বয়ের কথা বললে অঙ্কের হিসাবে বলা যায় 5 থেকে 8 টাকা কমার কথা ছিল। হ্যাঁ, দাম বাড়ে, ওইটা যে স্থায়ী তা না, দাম হয়তো বাড়বে, বা শুরুতে যদি কিছু চিন্তা করতে পারতো। কিন্তু সেইখানে 1 লাফে 20 টাকা পার লিটার, ডিজেলে 15 টাকা, কল্পনা করতে পারেন এর ডমিনো এফেক্ট কি হবে? সরকার বিবেচনা করলো না, প্রথমে বাড়িতে চাইনি, ঠিক আছে, বা যদি সমন্বয় করতেও হয়, এটা তো ওই যে বার্ক যেখানে আমরা গণশুনানির কথা বললেন, তাদের এই বুদ্ধিমত্তার সাথে করা উচিত। কই, তাদের তো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। একই ঘটনা আপনি দেখেন এলপিজি 1 মাসে 2 বার বৃদ্ধির, এইটা তো অন্যায় অন্য অর্থে। কারণ বার্ক যে সিদ্ধান্ত আমরা বিরোধিতা করেছিলাম যে বাংলাদেশে প্রতি মাসে মাসে বাড়ানো, এটা ঠিক না, 6 মাস পর পর চিন্তা করেন। কিন্তু তারা এই মাসে মাত্র 17 দিন আগেই একটা অনেক টাকা বাড়ালো, তারপরে আবার এমনি যে দাম বাড়ালো সেটাই বাজারে পাওয়া যায় না। এখন এর ইফেক্টটা খালি কি এই বাড়ানো? ইতিমধ্যে শুনতে পারলাম যে বাস মালিকরা তারা অনেক দাবি করেছে পার কিলোমিটার। স্বাভাবিক,
তাহলে এই যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এইবার আসি, তাহলে এই সংকট মুশাররফ সাহেব একটা দৃষ্টি মানে উল্লেখ করেছে কারেক্টই। ধরেন আমরা তো প্রথম থেকে বলে আসছি, যদি সংকট হয় আমদানি করতে অনেক টাকা লাগে, তখন যদি সমন্বয়ের জায়গা থাকে ভাববো। কিন্তু আপনি খেয়াল করেন আমাদের যিনি যোগাযোগ মন্ত্রী তিনি বলছেন কেন পেট্রোল পাম্প পাওয়া যাবে না, যেখানে পাওয়া যায় না পাওয়া যায় আমাকে নাম বলেন আমি দিয়ে দেবো। উনি টকশোর মতো উচ্চকণ্ঠে এরকম বললেন। আচ্ছা বলুক, আমরা তো বাধা দিতে পারি না, মন্ত্রী হয়েছে তার তো গণতান্ত্রিক অধিকার হরণ করার কথা নাই, মানুষ পছন্দ করছে কিনা সেটা তার বিষয়। তারপরে দেখলাম আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বললেন অতীতের যে কোনো সময় থেকে বেশি মজুদ আছে। তাহলে এর পরে আপনি এই ধরনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, যার ইফেক্ট আপনার যানবাহন থেকে শুরু করে সবজির দাম থেকে শুরু করে পণ্য উৎপাদন এবং যোগাযোগ ব্যবস্থা সব কিছুর উপরে পড়বে, যেখানে মানুষের আয় বাড়ে নাই। গতকালই তো একজন মন্ত্রী শুনলাম। এবং প্রিন্স ভাই, এটা তো আপনি ব্রডার স্কেলে বলছেন যে এর প্রভাব ইম্প্যাক্ট কি কি হতে পারে, কিন্তু ভোগান্তিটাও তো কমছে না। মানে ভোগান্তি, কিন্তু ভোগান্তি নিয়ে আমি পরে কথা বলি, যেটা লাইনের ভোগান্তি এবং মানুষ, তো আমি ওইটার থেকে মুখ্য বলছি যে এই যে যে বিষয়টা এইটা, তাহলে এখানে পারছে না, কারণ ভোগান্তি নিয়ে একটু কথা বলবো। এইখানে শুরু থেকে আমরা বলে আসছিলাম ম্যানেজমেন্ট ঠিক করেন, কেন বাস ঝাড়ের ওইখানে হাজার হাজার লিটার পাওয়া যাবে এবং যারা ধর্মের নামধারী দলের নেতা হিসাবে পরিচিত, উনি যেটা বললেন উনি যেটা বললেন এই ধরনের ঘটনাও ঘটতে পারে বলে বিশ্বাস আমাদের, যে এই যে লাইন টাইন যেভাবে হচ্ছে। আমি একটা শুনলাম মুশাররফ ভাই, এটা আমি প্রথমে ভাবতেই পারি না, আমাকে অনেকে হলো আরে ভাই একটু খোঁজ নিয়ে দেখেন, একেবারে টকশোতে একজন খুবই স্বনামধন্য সাংবাদিক বললেন যে ভাই আমরা খবর নিয়ে দেখেছি এই যে রাইট শেয়ার যারা করে তারা না যে কোনো কি বলে ওই মানুষ নেওয়া বাদ দিয়ে ওইখানে থাকে, দুইবারে নিয়ে ওইটা বেশি দামে বিক্রি করে। ড্রাইভার সাহেবেরা অনেক জায়গায় আছে তারা ৩-৪ বার ঘুরে এটাকে মজুত করে রাখে এবং মালিকের কাছ থেকে হয়তো টাকা বেশি নেয়, ওইখানে কিছু দেয় নিজে রাখে। তাহলে এইগুলো তো শুরুতে ম্যানেজমেন্টের দায়িত্ব তো সরকারের। আমি বলছি এটা ফেল করতে স্যার ভোগান্তি নিয়ে আমি ছোট কথা বলি, এই যে ভোগান্তি দেখছি নিঃসন্দেহে, কিন্তু আমার ক্ষোভটা অন্য জায়গায়। আমরা নগরে মানুষ, আমরা খালি পেট্রোলে এই লাইন দেখছি ইসের কি বলে মোটরসাইকেল এবং গাড়ির কয় % মানুষ উনি বলেছেন, কিন্তু ভয়াবহ সংকট কোথায় দেখছেন? ডিজেল না পেয়ে কৃষি থেকে সংকট অলরেডি পড়ছে, সার কারখানা বন্ধের খবর জানেন। আরেকটা বড় হচ্ছে মৎস্য, যারা মাছ আহরণে যায় তারা যেতে পারছে না ডিজেলের অভাব। তার মানে কৃষি এবং ইন লং টার্ম এইখানে সংকট পড়লে দেশের যে কোনো সংকটে আমাদের বাঁচিয়ে রাখে কে? আমার কৃষি। সেই জায়গায় সংকটের আলোচনাগুলো হচ্ছে না। সরকার, আমি আজকের এই ঘটনায় বলবো তাদের এই বাড়ানোটা ঠিক হয়নি, এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা দরকার। করে এটা কিভাবে ম্যানেজমেন্ট করবে সবার সাথে চিন্তা করবে, আপত্তি নেই, সবার সাথে কথা। এটা যে ডেমোক্রেসিটা ফলো করি সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি। ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসির মূল কথাটাই হচ্ছে যে বিরোধী দলের কথাই হচ্ছে জনগণের কথা। মানে ব্রিটিশ কনস্টিটিউশনে পড়ানো হয় আর কি, যে সেটা হচ্ছে যে অপোজিশনের কথাটাই, মানে অপোজিশন রাজনৈতিক দলগুলি কথাই হচ্ছে জনগণের কণ্ঠ। এটা অপোজিশনের কণ্ঠ চেপে ধরা মানেই জনগণের কণ্ঠ চেপে ধরা, আপনি যত ভালো গভর্নমেন্টই হন। তো এই জন্য আমি বলতেছি যে প্রিন্স ভাইয়ের অ্যানালাইসিস আমি সবগুলো ফেলে দিব না, কি আমি মনে করবো যে গভর্নমেন্ট এগুলো যদি নজরে নেন, মাত্র বয়স 60 দিন, 60, 61, 62 দিন, আজকে 62 দিনের গভর্নমেন্ট যদি এই জিনিসগুলি নজরে নেয়, আমলে নেয়, তাইলে আখেরে সরকারেরই ভালো হবে। এটা বিরোধী দল মাইলেজ পাবে না। বিরোধী দলের এই সাজেশনগুলো নিলে জনগণের উপকার হবে, সরকার মাইলেজ পাবে বেসিক্যালি। তো এই জন্য আমি মনে করি যে এই কথাগুলি তো অবশ্যই আমলে নেওয়া যায়। প্রিন্স ভাইয়ের যে বক্তব্যটা আছে এটাকে নেওয়া যায়। আরেকটা মোটা দাগে আপনার কাছে একটু যদি বলি, যে আলোচনা আমরা প্রতিনিয়তই করি এবং আজকে আসলে অন্যদিকেই যেতে যাচ্ছিলাম, যে জুলাই জাতীয় সনদ, যেটা বিরোধী পক্ষের বড় রকমের কথা, যে যা কিছু এই যে প্রতিশ্রুতি বা পপুলিস্ট বলি অথবা জনগণের প্রত্যাশা পূরণের জায়গায় বলি 7 দিনে, এগুলো সবকিছুই আসলে জুলাই জাতীয় সনদ থেকে সরে যাওয়ার একটা চেষ্টা বা জনগণকে এই প্রত্যাশার জায়গাতে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা সরকারের আছে। যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে। আপনি ধরুন যে বিএনপির অন্যান্য লেভেলের নেতাদের কথা না হয় বাদ দিলাম, প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমরা জুলাই সনদ আমরা যেটুকুন স্বাক্ষর করেছি আমরা এটা পালন করব, আর কাউকে তো হায়ার করে আনার মতো ব্যবস্থা নাই, যে এর চেয়ে আর উপরে তো আর বিএনপির কাছে কেউ নাই যে তিনি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিবেন। তবে আমি আপনাকে বললাম যে জুলাই এর যে ম্যানিপুলেশন, জুলাই এর যে জালিয়াতি, জুলাই সনদ নিয়ে যে জালিয়াতিটা হলো, যে আমরা বৃষ্টিতে ভিজিয়া ছাতা ধরিয়া যাহা স্বাক্ষর করিয়াছিলাম সেইটুকুনের দায়িত্ব আমার, এরপরে যে তুমি জালিয়াতি করছো এইগুলোর দায়িত্ব তো আমার না। তো
ভালো এবং এবং ইয়া যে আপনি দেখবেন যে আজকে এই জুলাই সনদটা কে তৈরি করছে, কে তৈরি করছে? আলী রিয়াজ আসুক তো, ইলেকশন করুক তো, জনগণ গ্রহণ করে কিনা, ও জনগণের পালস বুঝলে তো, ও জনগণের পালসের কাছাকাছি হইলে তো জনগণের ইলেকশন করার কথা ছিল, অন্তত ফেস করার তো সাহস থাকার কথা ছিল, তা নাই। ডক্টর ইউনূস স্যার কতটুকুন উনি জনমুখী, জনবান্ধব, এটা খেয়াল করেন। আমাদের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যিনি দীর্ঘ সময় ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব বিকাশের খেদমতে নিয়োজিত ছিলেন, সেই নূরজাহান বেগম বলছেন যে টিকা যে কিনি নাই, সেটা তো নিজের বুদ্ধিতে তো কিছু করি নাই, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিষেধ করা হয়েছিল, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিষেধ করা হয়েছিল। বলছে নিজের বুদ্ধিতে তো কিছু করি নাই, প্রধান উপদেষ্টার কার্যালয় নিষেধ করেছিল। আপনি বিশ্বাস করতে পারেন একজন ডক্টর ইউনূস নাকি সন্তানের পিতা, তো উনি একবার মনে হলো না যে আমার সন্তান হতে পারে, এই হামের টিকার জন্য মারাত্মক বিপদের মুখোমুখি হতে পারে? আপনি আরো আছে তো, আপনি গভর্নমেন্ট 17 তারিখ নিল, 18-19 তারিখে 19 তারিখে প্রথম ফাঁস হলো যে রেবিসের টিকা নাই। আস্থা বাংলাদেশের রেবিসের টিকা নাই, চিন্তা করো, রেবিসের টিকার সংকট। আপনি বলেন রেবিস সম্বন্ধে বলা হচ্ছে যে রেবিস হলে তো আপনি বাঁচবেন না, ক্যান্সার হলে তো কিছুদিন বাঁচবেন, রেবিস হলে তো বাঁচার কোনো ভ্যাকসিনেশন ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। তো রেবিসের টিকা গভর্নমেন্ট কিনবে না, আমদানি করবে না, এটা আপনি বিশ্বাস করতে পারেন? এটা তখন দ্রুত যে কোনো ভাবে ব্যবস্থা করা হয়েছে। আপনি আরো অনেকগুলো সাপে, মোশাররফ ভাই রিলেভেন্ট একটা কোশ্চেন, সাপে দংশনের টিকা, সাপে দংশনের যে ইনজেকশন, এটা নাই। আপনি এই যে বর্ষাকাল শুরু হইতেছে, প্রচুর লোক গ্রামে সাপের দংশনের শিকার হবে, তো এইটা নাই। তো এখন আপনি বলেন তো, আপনি তো একটা গভর্নমেন্টের কাছ থেকে তো দায়িত্ব নিছেন, সে যে এইগুলা যে গ্যাপ করে রেখে গেছে, এই শূন্যতাগুলি করে রেখে গেছে, এইটা আপনি হঠাৎ করে বুঝবেন? বুঝার তো কথা না, এগুলো তো নর্মালি চলে, যুদ্ধের সময় চলে, যুদ্ধের সময় কেউ টিকা কেনা বন্ধ রাখে না। তো ডক্টর ইউনূস এইরকম দেশপ্রেমিক, আর এই লোকের দ্বারা আমি তো মনে করি যে জুলাই সনদ না, জুলাই সনদ যেটুকু স্বাক্ষর করছে ওইটাও না, পুরো জুলাই সনদ আবার আলোচনায় আনেন, রিভিউ করেন, এবং কোনটা কোনটা জনগণের জন্য দরকার ওইটুকুন বাস্তবায়ন করেন, আর বাকিটুকু ডাস্টবিনে ফেলে দেন। জি মোশাররফ ভাই, আরেকটা রিলেভেন্ট কোশ্চেন আমরা আসে যে এই যে হামের প্রাদুর্ভাব, এবং আপনি গণমাধ্যমে যারা আমরা কাজ করি প্রত্যেকেই সচেতন মানুষ, আপনারা যারা আছেন, পত্রিকার পাতাগুলোতে যে গল্পগুলো এসছে, মানে বাচ্চাগুলো যে মারা গেছে, এবং একটা বাচ্চার কথা আমার এখনো মনে আছে যে আইসিইউতে শেষ দিনের আগে যে তার বাবাকে বলছে যে 4 বছরের কিছু বেশি বয়সী, যে বাবা আমাকে বুকে নাও, একটু পানি দাও, এবং তারপর দিনই সে মৃত্যুবরণ করেছে। আমার কথা হলো যে 1.5 বছরে টিকা কেনা গেল না, স্বাস্থ্য উপদেষ্টার কথা নানানভাবে বলা হয়েছে, কিন্তু আপনি কি বিএনপির জায়গা থেকে, সরকারের জায়গা থেকে এর তো একটা তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার, সেই রকম কথা আছে আপনার মনে হয়? আমি প্রথমত যারা দায়িত্বে ছিলেন তারা তো আছে বাংলাদেশ থেকে, দাদা আমি মনে করি যে তদন্ত বিচার তো এদেরকে যারা দায়ী, আমি কারো স্পেসিফিক বলছি না, আমাদের দেশের মিডিয়াগুলিকে সামনে বসাইয়া এদেরকে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা উচিত। ডক্টর ইউনূস থাকবেন, সংশ্লিষ্ট উপদেষ্টা থাকবেন, আপনারা কেন করলেন না এই কাজগুলি, কেন করলেন না? এটা আগে দেশের মানুষ জানুক অন্তত। বিচার তো বেশ লম্বা প্রসেস, আমি তো বিচারের প্রশ্নে রীতিমতো চসেস্কের মতো বিচার করার পক্ষে। এবং হাসিনা, আমাকে অনেকে দেখলাম যে আমি আপনাদের এখানেও যে শেখ হাসিনার বিরুদ্ধে যা বলেছে, সকল চোর লুটেরাদের ঠিকানা গণভবন, এটা ক্লিপ হয়েছে, মিলিয়ন ভিউ হয়েছে। তো আপনি শেখ হাসিনার 15.5 বছরে 16 লক্ষ কোটি টাকা উনি খরচ করেছেন, তো 1 লক্ষ কোটি টাকা প্লাস বছরে, এই 1 লক্ষ কোটি টাকা ধরলেও ভুল হবে না। তো 1 লক্ষ কোটি টাকা করে তার সময় তো অনেকগুলি বড় বড় প্রজেক্ট, রূপপুর হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, তারপর রেল, মেট্রো রেল হচ্ছে। উনি 1 বছরে 3,41,000 বা 18, আমি ঠিক এক্স্যাক্টলি এই ফিগারটা দেখতে পারতেছেন এখন, 3 লক্ষ কোটি টাকা প্লাস উনি খরচ করেছেন 1 বছর 4 মাসে। কোথায়, কেন, কোথায় খরচ করলেন এটা? 3 লক্ষ কোটি টাকা 1 বছরে, 1 বছর 4 মাসে খরচ করলেন, তো বছরে তো
2 কোটি টাকার বেশি, 2 লক্ষ কোটি টাকার বেশি পড়েছে এক বছর। 1.5 বছর হিসাব করলে, জি। উনি এই 1.5 বছরে 3 লক্ষ কোটি টাকা খরচ করলেন, 1.5 বছর ডিসেম্বর পর্যন্ত, তো 1 বছর 5 মাসে। তো এইটা কোথায় খরচ করলেন জানা উচিত না জনগণের? এখন যদি এইখানে আমার কোনো এনসিপির ভাই থাকতেন বা জামাত শিবিরের থাকতেন, তাইলে তারা লাভ দিয়ে উঠতো, আপনি কি বললেন যে হাসিনা তাইলে ভালো ছিল? আরে তুলনা করা যাবে না, তুলনা করা যাবে না। আপনি ম্যাথমেটিক্স বলা যাবে না, আপনি অঙ্ক গণিতের শাস্ত্রের কথা বলা যাবে না, তাইলে